শখের দাম লাখ টাকা। আসল কথা, স্বপ্ন ছোট হোক বা বড় হোক, স্বপ্ন তো স্বপ্নই। আজ আমি কিট্টুর টাকায় কিট্টুর শখ পূরণ করব। এই নিয়েও হয়তো অনেকে বলবেন, কিট্টু আবার টাকা ইনকাম করে নাকি? না, কিট্টু টাকা ইনকাম করে না। তবে কিট্টুকে ভালোবেসে কিট্টুর আত্মীয় স্বজনরা অনেক টাকা দিয়ে যায়। সেটা কখনোই আমি খরচা করি না। ওর টাকা সব সময় ওর ব্যাংকে বাড়ির মধ্যেই জমা রাখতাম। যদিও এটা নিয়ে ওর দ্বিতীয়বার। প্রথমবার যখন জমিয়েছিলাম প্রায় 18,000 টাকা জমেছিল। সেটা নিয়ে একজোড়া কানের ঝুমকো নিয়েছিলাম। তবুও কিছু টাকা লেগেছিল, যেটা ফজি সাহেব দিয়েছিল। তো এরপরে আবার 1 বছর ধরে আমি জমাতে শুরু করলাম। এইবারে প্রায় 13,000 টাকার মতো জমাতে পেরেছি। তারপরে ভাবলাম, কিট্টু তো বড়ও হচ্ছে, কিট্টুর একটা রুমেরও দরকার। তাই যতটা পারছি রুমটা সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি। ছোট্ট একটা রুম হবে, যেখানে কিট্টুর ছবি, কিট্টুর বই, কিট্টুর খেলনা থাকবে। যতটা পারবো আপনাদের দোয়ায় ততটা গোছানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, ছোট ছোট স্বপ্নগুলো যখন পূরণ হয়, আলহামদুলিল্লাহ মনের ভিতরে আলাদা অনুভূতি কাজ করে। তো টাকাগুলো গুছিয়ে এখন রেখে দিই, তারপরে ঝটাঝট চলুন অর্ডার করে দিই। তো এই যে একটা বেড সঙ্গে সঙ্গে অনলাইন থেকে অর্ডার করে দিলাম। আর এটা আমি, আমার দিদি আর আমার বর মিলে অর্ডার করলাম। অর্ডার করা 3 দিনের মাথায় এই যে বেড এসে বাড়িতে পৌঁছে গেল। এর পরের ভিডিওতে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব আমি কত সালে জায়গা কিনেছি, কত সাল থেকে বাড়ি শুরু করতে লাগলাম, সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বেডটা চলে এসছে, আমি তো ভীষণভাবে খুশি হয়ে গেছি। তার মাঝে গিয়েছিলাম শ্বশুর শাশুড়িকে নিয়ে পানাগড়ে ডাক্তার দেখাতে। এখনও কিন্তু আমার নিচের ফ্লোরটা বাগানো হয়নি, নিচের তলাও খুব তাড়াতাড়ি বাগাবো আপনাদের দোয়ায়। তবে এই যে 2 তলা বাড়ি হয়েছে, একটু সময় লাগবে, সমস্তটাই একটু একটু করে গোছানোর চেষ্টা করছি। আপনাদের দোয়ায় যেন সমস্তটাই একদিন কমপ্লিট হয়ে যায়। কিট্টুর রুমে এই যে বেড হলো, এরপরে ম্যাট্রেস হবে, তারপরে পর্দা হবে, সেগুলোর জন্য একটু সময় লাগবে। আমার খুব ইচ্ছে যতটা সম্ভব আমি নিচের তলাটা বাগিয়ে নেব, কারণ এই যে আবার তো বাইরে চলে যাব, তাই নিচে তলায় একটা ফ্যামিলি যদি ভাড়া দিয়ে চলে যেতে পারি, বাড়িটায় একটা লাইটও জ্বলবে, আর আমি নিশ্চিন্তে বাইরে থাকতেও পারবো। তার জন্য বরকে বলেওছি যে যত তলাটা যদি একটু বাগিয়ে নিয়ে ফ্যামিলি ভাড়া দেওয়া হয়। তো বললো যে ঠিক আছে, যতটা সম্ভব আমরা তাড়াতাড়ি করারই চেষ্টা করব। কিন্তু ওপর ফ্লোরে এখনও অনেকটা কাজ, যদিও এখনও প্রায় 5 বছর বাইরে বাইরে থাকারই ইচ্ছে আছে, তাই কাজগুলো না করলেও চলে যাবে। বেডটা নিয়েছিলাম অনলাইন থেকে, তো ওই জন্য সিওডি করেছিলাম। এই যে টাকাটা নিয়ে এখন যাচ্ছি, তো এখন পেমেন্টটা করে দিই। আমি এই দাদাদেরকে বলছিলাম বেডটা উপরে তুলে দিন, যেই রুমে রাখবো সেই রুমে তুলে দিন, কিন্তু ওরা বলছে না, যারা ফিটিংস করাতে আসবে তারাই তুলে নিয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এদেরই বেডটা তুলে দেওয়ার কথা ছিল, তারপরে জানতে পারলাম। যাই হোক, তো যেই দাদা বেডটা ফিটিংস করতে এসেছিলো সেই দাদাই সমস্তটা একে একে তুললো। আর পাশের বাড়ির আমার এক দাদা আছে, সেই দাদাকেও ডাকলাম, তো সেই দাদা অনেকটা হেল্প করলো আমাদেরকে। তো একদিন আমার শাশুড়ি আমাকে প্রশ্ন করলো যে তুমি কি ইউটিউব থেকে টাকা পাচ্ছ? তো আমি আমার শাশুড়িকে যেটুকু বোঝানোর সেটুকু বোঝালাম। আমি আমার শাশুড়ি মাকে বললাম, এখন তার সময় হয়েই উঠছে না ভিডিও করার, মেয়েকে নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি। তো আমার শাশুড়ি মা বললে, একদম পিছু পা হবে না, তুমি যেরকমভাবে ভিডিও করছো সেরকমভাবেই ভিডিও করে যাও, আমি তোমার পাশে আছি। কথাটা শুনে আমি ভীষণভাবে আনন্দ পেলাম। আমার খুবই ভালো লাগলো আমার শাশুড়ি মা যখন আমাকে ওরকমভাবে বললেন। যাই হোক, এই সব বিষয় নিয়ে আমি আমার শাশুড়ি মায়ের সাথে কোনো দিনই কথা আলোচনা করিনি। উনি যখন বললেন আমার খুবই খুবই ভালো লাগলো। তো এরপর আসি তাদের কথায়, যাদের অনেক সমস্যা আমার ইউটিউব ভিডিও করা নিয়ে, আমার ফেসবুকে রিলস করা নিয়ে। তো যাদের অনেক সমস্যা হচ্ছে তারা প্লিজ আমাকে ব্লক করে দিন, আমার ভিডিও দেখবেন না। কারণ আপনাদের মতো নোংরা মেন্টালিটির মানুষ যদি আমার ভিডিও না দেখেন, তাহলে আমার চ্যানেলটার জন্যই অনেক ভালো হবে। যাই হোক, ওসব কথা বাদ দিলাম, ওসব কথা বাদ দিনে অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আপাতত রুমটা আমি এইটুকুই সাজাতে পেরেছি, এখনও পর্দা লাগানো অনেক কাজ বাকি আছে। তো কেমন হয়েছে বেডটা জানাবেন। টাটা।